প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে দিল্লি বিমানবন্দরে যেটা হয়েছে সেটা নিশ্চয়ই দুটো দেশের কূটনৈতিক চ্যানেলে কোনো ভালো বার্তা দেয় না। তিনি মূলত দিল্লি গিয়েছিলেন একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য। তবে তিনি এখানে একটা জিনিস বলি সংক্ষেপে, দর্শক, এটা বিষয়টা কীভাবে কাজ করে। যখন কোনো দেশের মন্ত্রী, এমপি বা সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রতিনিধি দল কোনো দেশে ভ্রমণ করতে যান, যাওয়ার আগে যেটা হয়, ওই দেশ থেকে একটা জিও অর্ডার ইস্যু করা হয়, গভর্নমেন্ট অর্ডার। সেটা ওই সংশ্লিষ্ট দেশের হাইকমিশনকে জানিয়ে দেওয়া হয় এবং ওইখানে স্থানীয় যে হাইকমিশন থাকে দেশের, তারা কি করে ওই দেশের সাথে, সরকারের সাথে কোলাবোরেশন করে মূলত প্রোটোকলের ব্যবস্থাটা করে থাকে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে জিও অর্ডারটা ইস্যু করা হয়েছে, সেটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, যে শুক্রবারে ইস্যু করা হয়েছে। তা শুক্রবারে যদি এটা ওই সরকার ইনফর্মড হয়ে থাকে, তো শনি রবি খুব স্বাভাবিকভাবেই বন্ধ থাকে তাদের ওইখানে হয়তো। তাহলে এই ক্ষেত্রে হয়তো কমিউনিকেশন গ্যাপ হয়েছে কিনা আমাদেরকে সেটা আগে বিবেচনা করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনই বা এই জিও অর্ডারটা এত দেরিতে ইস্যু করা হলো? তাহলে এখানে গাফিলতিটা কি? তাহলে কি সরকারের মধ্যে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, তারা এখান থেকে অর্ডারটা পাঠাতে দেরি করেছেন কিনা, এটা তাদের এই ব্যাপারটাও তদন্ত করা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে, আজকে আমি দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে ডেকে আনা হয়েছে এবং ডেকে এনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এখানে আরেকটা জিনিস বলা ভালো যে জনাব ডক্টর জাহিদুর রহমান, তিনি যে পাসপোর্টটা ক্যারি করছিলেন, সেটা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তিনি ব্যবহার করছেন না, অর্থাৎ লাল পাসপোর্ট ছিল না তার কাছে ছিল অন্য সবুজ পাসপোর্ট। এবং সেখানে তার ওই পাসপোর্টে নাকি একটা সার্কভুক্ত কান্ট্রিগুলোর একটা ভিসা স্টিকার ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি সরকারি সফরে গেলে কেন তিনি লাল পাসপোর্ট ব্যবহার করলেন না? সরকার গঠনের প্রায় 4 মাস হতে চললো, আর ধরেন 3-4 দিন পরে 4 মাস হয়ে যাবে। তাহলে কেন এতদিন তিনি একটা লাল পাসপোর্ট বানালেন না? তারপরেও তিনি যে পাসপোর্টটা নিয়ে গিয়েছেন, সেটাতেও অসুবিধা হওয়ার কোনো কথা নয় যখন তার আইডেন্টিটি বা যখন তাদের সরকারকে ইনফর্ম করা হয়েছে। কিন্তু তারপরেও কেন তারা তাকে ঢুকতে দিল না? এবং যেটা বলা হচ্ছে, আমরা দেখলাম যে মিডিয়া আসছে যে তাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের তো প্রয়োজন পড়ে না। তিনি যখন তার আইডেন্টিটিটা দিবেন এবং তিনি যখন কাগজপত্রগুলো দেখাবেন, সেই ক্ষেত্রে 2 ঘন্টার সময়, তারপরেও 2 ঘন্টার সময়টা আমি মনে করি একটু বেশি, এবং তিনি নিজেকে হয়তো একটু কি বলা যায়, অপমানিত বোধ করেছেন। এবং তিনি হয়তো আবেগ নিয়ে, আমি বলবো যে তার যখন ফেরত আসাটা পরে, এই 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সব কিছু ঠিকঠাক হওয়ার পর তারা নাকি তাকে ঢুকতে দিয়েছিল, কিন্তু তিনি আর না ঢুকে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসলে মিডিয়ায় যেটা আসছে সেটার প্রেক্ষাপটে আমরা কথা বলছি, এক্স্যাক্টলি আসলে কি বলছে তার বক্তব্য না পাওয়া পর্যন্ত আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরিভাবে পরিষ্কার হবে না। তবে এখানে বিষয়টা যেটাই হোক না কেন, তার পরিচয় জানার পরে তাকে অবশ্যই তাড়াতাড়ি ঢুকতে দেওয়া উচিত ছিল। আবার জনাব জাহিদুর রহমান সাহেব, তিনি আমার মনে হয় যে অনেকটা আবেগ আপ্লুত হয়ে যে আমাকে এইভাবে কেন হেনস্থা করা হবে, হেনস্থার অভিযোগটা এনে তিনি হয়তো ফেরত আসার সিদ্ধান্ত নিয়েছেন। যদি, আমি বলছি দর্শক, ইন বিটুইন দিস 2 পয়েন্ট যদি আর কোনো কিছু থাকে, তাকে আনটিল এন্ড আনলেস ডক্টর জাহিদুর রহমান, তিনি এখন অন দ্য ওয়ে আছেন, শ্রীলঙ্কার কলম্বো থেকে তিনি আসছেন শ্রীলঙ্কান বিমানে করে। তিনি আসার পরে হয়তো তার কথা শুনলে বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। তবে যেটাই হোক, সরকারের এই যে টানাপোড়েন, আমি মনে করি তার আরও কয়েকটা কারণ আছে। কারণ একটা বিষয়ের সাথে যখন আরেকটা যুগ হয়, তখন এই যে কোনো বিষয় কিন্তু এসকালেট হতে থাকে। এই যে ডক্টর জাহিদুর রহমান সাহেবের এইভাবে ফেরত আসার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে আমি দেখলাম যে ভারপ্রাপ্ত হাই কমিশনার, ওনার নাম হচ্ছে পবন বড়েকে, তাকে ডেকে এনে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল আহমদ বলেছেন যে এই বিষয়টা অনাকাঙ্ক্ষিত, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ সরকার প্রত্যাশা করে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ একই কথা বলেছেন যে আমরা এই বিষয়টা তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আরও প্রতিবাদ জানাবো বা ব্যবস্থা গ্রহণ করব। তো যেটাই হোক, অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে বেশ কিছু ইস্যু নিয়ে একের পর এক পরিস্থিতিগুলো কেন জানি খুব সুখকর দিকে যাচ্ছে না। একদিকে আজকে এই যে ডক্টর জাহিদের ফেরত আসা, দ্বিতীয়ত হচ্ছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যেটা বলছেন গত কয়েকদিন আগে তার একটা সাক্ষাৎকারে, যে ভারতের 140 কোটি মানুষ এবং বাংলাদেশের 20 কোটি মানুষ যদি এক হয়ে বিশ্ব দরবারে নিজেদেরকে উপস্থাপন করে, তাহলে
তিনি বলছেন অনেক বড় শক্তি হবে, তিনি কেন এক করে এইভাবে ভাবলেন? এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি হয়তো আবেগিকতায়, যেহেতু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই সবগুলো দেশেরই সংস্কৃতি এবং ঐতিহ্যগত চলাফেরার ধরন বরণ, অনেক ক্ষেত্রে ভাষারও মিল আছে, বাংলা ভাষা এবং কলকাতার যে ভাষা বা আসামের যে ভাষা, সেই ক্ষেত্রে হয়তো তিনি বিষয়টাকে ওই ব্রডার কনটেক্সটে বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ভারত সরকার গত 17 বছর বাংলাদেশকে গণতন্ত্রহীন করে রেখেছে, বাংলাদেশের জনগণের যদি এতই ভালো চাইতো, তাহলে কেন তারা এই বাংলাদেশকে গণতন্ত্রহীন করে রাখার পক্ষে বিগত ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করেছে? এক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশের যিনি হাইকমিশনার হিসেবে এখানে এসেছেন, তিনি কিন্তু প্রফেশনাল কূটনীতিক নন। দীনেশ ত্রিবেদী, তিনি মূলত তৃণমূল কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেন, পরে তিনি মমতার সাথে তার বনিবনা না হতে সেখান থেকে বের হয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন এবং সেই বিজেপি নেতা হিসাবেই একজন বিধায়ক ছিলেন। সেখান থেকে তাকে কি করা হলো, নরেন্দ্র মোদী সরকার এখানে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিল। তার মানে একজন প্রফেশনাল কূটনীতিক যেভাবে কূটনীতির বিষয়টাকে মোকাবিলা করতে পারে, নিশ্চয়ই একজন রাজনীতিবিদের পক্ষে কূটনীতিক হয়ে আসাটা এখানে আসলে কি বার্তা দিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে, সেটা হয়তো সময় বলে দেবে। এর উপর আরেকটা পয়েন্ট আছে, অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা একের পর এক বাংলাদেশি অভিযোগ তুলে তাদেরকে পুশিনের চেষ্টা করছে, বাংলাদেশে পুশ ব্যাকের চেষ্টা করছে, ব্যাক মাই পার্ডন, যার ফলে বাংলাদেশের বর্ডার গার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীও দেখা যাচ্ছে যে বর্ডারে গিয়ে তাদেরকে প্রতিরোধ করছে না। যদি কোনো নাগরিক, সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশের, যে যদি কোনো নাগরিক আপনার যথাযথ ডকুমেন্টের দ্বারা প্রমাণিত হয় যে সে বাংলাদেশ থেকে ওইখানে গিয়ে অবৈধভাবে আছে, তাহলে আপনাকে কূটনৈতিক চ্যানেলে ওই নাগরিকের সকল আইডেন্টিফিকেশন এনে আগে নিশ্চিত করতে হবে যে ইয়েস, দ্যাট পারসন বিলংস টু বাংলাদেশি সিটিজেনশিপ। তখন আপনি কূটনৈতিক চ্যানেলে ওই মানুষটাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবেন। বর্ডারে এনে দিনের পর দিন এই রোদ বৃষ্টির মধ্যে একটা মানুষকে রেখে এইভাবে পুশব্যাক করার নাম ডিপ্লোমেসি নয়। যাই হোক দর্শক, এই তিনটি ঘটনাই ডাক্তার জায়েদ সাহেবের ফেরত আসাটা, দীনেশ ত্রিবেদীর এই মন্তব্য এবং পুশব্যাক, সব মিলিয়ে মনে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে খুব সহজ হবে না, এবং ভারত যে প্রকারান্তরে বোঝাতে চেষ্টা করছে যে তারা বিগত ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর তারা সন্তুষ্ট হতে পারেনি, কারণ বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে তাদের অবৈধ আবদারগুলোকে অত্যন্ত সহজেই এই বাংলাদেশের স্বার্থবরণ অনেক ক্ষেত্রে বিবেচনায় না এনে মেনে নিয়েছে, বর্তমান বিএনপি সরকার যে এরকম নথজানু পররাষ্ট্রনীতি পরিচালনা করবে না, কিংবা দেশের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার যে কোনো ধরনের ছাড় দেবে না, সেটাই প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতই বলে দেবে সেই ফেরত আসার কনসিকুয়েন্সটা, কিংবা দীনেশ ত্রিবেদীর এই মন্তব্য কিংবা পুশব্যাকের এই বিষয়গুলা কি কনসিকুয়েন্স নিয়ে আগামী দিনের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়, সেটা দেখার অপেক্ষায় থাকলাম দর্শক।